ওয়েলকাম ব্যাংকার্স, ওয়েলকাম টু ইউটিউব বদমাস অনলাইন চ্যানেল ফর ব্যাংকিং। আমরা এর আগে যে আলোচনা করেছিলাম সেখানে আমরা ওভারঅল ইংলিশের প্রিপারেশন কিভাবে নেব, কোয়েশ্চেন প্যাটার্ন কি হয় তাই নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে তোমাদের বলেছিলাম যে তিনটে আলাদা আলাদা ডিফারেন্ট সেগমেন্ট আছে। প্রথম সেগমেন্টটা হচ্ছে কনসেপ্ট বেসড পার্ট, মানে যেখানে গ্রামারের কোর কনসেপশনস এর উপরে কোয়েশ্চেন্স আছে। আজকে এবং আগামী আরো দুটো তিনটে ভিডিওতে আমরা একটা সিরিজের মধ্যে আমরা আলোচনা করব হচ্ছে এই কনসেপ্ট পার্ট থেকে কি কি আসে। এক নম্বর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, দু নম্বর এরর ফাইন্ডিং, তিন নম্বর ফ্রেজ রিপ্লেসমেন্ট এবং এগুলোরই বিভিন্ন রকম ভ্যারিয়েশনস। চলো আজকের ভিডিওটাতে আমরা দেখে নিই কয়েকটা ভ্যারিয়েশনস, যেই ভ্যারিয়েশনসে এই কনসেপচুয়াল পার্ট থেকে কোয়েশ্চেন এসছে এবং তারা কোন কোন জিনিস আমাদের কাছে জানতে চেয়েছে। এইটা দেখবার সময় তোমাদের একটা জিনিস লক্ষ্য করতে আমি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমরা তো যারা অনেকদিন প্রিপারেশন নিচ্ছ বা অন্যান্য পরীক্ষাও দিচ্ছ সেখানে দেখেছো যে ইংলিশের ক্ষেত্রে এরর ফাইন্ডিং বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট একটা কমন ব্যাপার, কিন্তু অন্যান্য পরীক্ষায় এরর ফাইন্ডিং এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যেরকম থাকে, মানে যেই যেই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে ব্যাংকেও কি সেরকমই আসছে নাকি সেখানে কিছু ডিফারেন্সিয়েশন রয়েছে, এইটা আমরা এই ক্লাসটা করতে করতে সেই আলোচনাতে যাব এবং এই জায়গাটা বোঝাই হচ্ছে ব্যাংকের প্রিপারেশনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। সো ডোন্ট মিস এনি সিঙ্গেল পার্ট অফ দিস ক্লাস। Follow me, I will tell in details every tidbits related to the preparation of this concept based part. Okay, তো চলো আমরা প্রথম কোয়েশ্চেনে চলে যাই। এখানে দেখো যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, ডিরেকশনটা পড়ো। রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর। এই পর্যন্ত তো ঠিক আছে, সমস্ত কোয়েশ্চেন্সেই বলা থাকে। এখানে অতিরিক্ত কি বলা আছে, একটা ইডিয়ামেটিক ব্যাপার আছে, দেখো অর ইডিয়ামেটিক এরর। তার মানে এখানে যে ইডিয়ামস এর ইউজ হয়েছে তা নয়, অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছে কনটেক্সচুয়াল এরর, যে শব্দ বা যে ফ্রেজেস গুলো ইউজ হয়েছে কনটেক্সচুয়ালি সেগুলো ফিট কিনা, এইটা আমাদের লক্ষ্য করণীয়। যে এইটাই ব্যাংকের ক্ষেত্রে ইউনিক ব্যাপার, ব্যাংকে শুধু কিন্তু গ্রামারের এরর থাকে না। আচ্ছা, দা এরর ইফ এনি যদি থাকে তো বের করতে হবে উইল বি ইন ওয়ান পার্ট অফ দ্য সেন্টেন্স। এই কোয়েশ্চেনে বলেছে ওয়ান পার্ট, এটাই থাকে কনভেনশনাল এরর ফাইন্ডিং এ, কিন্তু ব্যাংকের পরবর্তী ভ্যারিয়েশনস দেখবো একাধিক পার্ট এরর থাকে। কখনো কখনো এরর খুঁজতে দেয় না, বলা থাকে যে এরর আছে তিনটে জায়গায়, একটা জায়গায় হয়তো এরর নেই, সেই এরর ফ্রি জোনটা খুঁজতে দেয়, সেটাও কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাবো। আচ্ছা, তো এইটা করতে বলেছে, ইগনোর করতে বলেছে কোনো পাংচুয়েশন এরর যদি থাকে, জেনারেলি থাকে না, কিন্তু পাংচুয়েশন এররকে কিন্তু এররের মধ্যে ধরা হবে না। তো চলো প্রথম প্রশ্নটা দেখি। The couple's work in upgrading rural technicians has set up benchmarking for future generations. ওকে, এই প্রশ্নটার অ্যান্সারে আসবো। এই প্রশ্নটা অ্যান্সারের আগে যারা নতুন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা কথা বলে দিই, যে এরর কারেকশন করবার সময়, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করবার সময় আমরা শুরু করব কোথা থেকে? আমরা শুরু করব ভার্ব থেকে, বিকজ ভার্ব হচ্ছে একদম মেন ইম্পর্টেন্ট পোর্শন, যেখান থেকে একটা সেন্টেন্সকে আমরা ডিকোড করতে পারবো বা সেন্টেন্সটাকে ছাড়াতে পারবো। তুমি যদি ভার্বকে কোয়েশ্চেন করো হু দিয়ে, তাহলে কাকে পাবে? তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে হচ্ছে সাবজেক্টকে। সাবজেক্ট হিসাবে কোন পার্টস অফ স্পিচ ইউজ হয়? নাউন ইউজ হয় অথবা প্রোনাউন ইউজ হয়। তাহলে যখন আমি ভার্বকে খুঁজে বার করছি, তাহলে এনি এরার রিলেটেড টু ভার্ব এটা আমরা চেক করছি, এনি এরার রিলেটেড টু নাউন অর প্রোনাউন সেটা আমরা চেক করছি, এবং এই ভার্বের সঙ্গে সাবজেক্টের যে সম্পর্ক, একে আমরা কি বলি? একে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা সিনট্যাক্স, তাই তো? তাহলে এইখানে এই রিলেটেড কোনো এরার আছে কিনা সেটাও কিন্তু আমরা ধরতে পারবো। তাহলে যারা নতুন আছো এবং যারা পুরনো আছো সবার জন্য দ্য ফার্স্ট টিপস অফ দিস ক্লাস কি, যে আমরা শুরু করব ভার্ব থেকে। চলো এই সেন্টেন্সটা দেখি। দ্য কাপলস ওয়ার্ক ইন আপগ্রেডিং রুরাল টেকনিশিয়ানস হ্যাজ সেট। এখানে দেখো হ্যাজ সেট, এই যে ভার্ব ফরমেশনটা আছে দেখছো প্রেজেন্ট পারফেক্টে আছে। দেখে নেবো সাবজেক্ট কি আছে, কাপলস ওয়ার্ক সিঙ্গুলার আছে, ভার্বও সিঙ্গুলার আছে, হ্যাজ সেট প্রেজেন্ট পারফেক্টে আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই এখানে। তাহলে এবার ভার্ব রিলেটেড যে পোর্শন সেখানে কোনো সমস্যা নেই। তাহলে এবার যাব কোথায়? এবার যাব হচ্ছে আমি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্ট হচ্ছে ফর ব্যাংকিং এক্সামস এর ক্ষেত্রে এইটা হচ্ছে অত্যন্ত ক্রুশিয়াল পার্ট, সেটা হচ্ছে ওয়ার্ড রিলেটেড প্রবলেম বা কন্টেক্সচুয়াল প্রবলেম বা ইডিয়ামেটিক প্রবলেম, যে কোনো শব্দে কোনো ভুল আছে কিনা। চলো সেই শব্দগুলো খুঁজি। দ্য কাপলস ওয়ার্ক, ভুল নেই।
ইন আপগ্রেডিং, দেখো জিরান্ড ইউজ হয়েছে, ভুল নেই। রুরাল টেকনিশিয়ানস হ্যাজ সেট এ বেঞ্চ মার্কিং, মার্কিট হেয়ার, এ বেঞ্চ মার্কিং। আমরা এখানে একটা নাউন খুঁজছি, যে নাউনটা দেওয়াই আছে সেটা বেঞ্চ মার্কিং হয় না, সেটা কি হয়, বেঞ্চ মার্ক। তাহলে এই যে এখানে অতিরিক্ত আইএনজিটা যোগ হয়ে আছে, তার মানে এটা ভুল আছে। তাহলে তোমার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে এখান থেকে, এটা ছিল হচ্ছে সেকেন্ড পার্টে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে নাম্বার 2। তাহলে এই যে দেখো আমি যে জিনিসটা বলবার চেষ্টা করলাম সেটা হচ্ছে, প্রথম আমরা কি করব, ভার্ব দেখব, ভার্বকে কেন্দ্র করে গ্রামার চেক করব। দ্বিতীয় আমরা কি করব, ভার্ব রিলেটেড বা গ্রামার রিলেটেড ভুল না থাকলে আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড দেখব। ওয়ার্ড ফর ওয়ার্ড কেন, ওই কন্টেক্সচুয়াল বা ইডিয়ামেটিক এরার দেখবার জন্য। তাহলে বোঝা গেল, ক্লিয়ার এটা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। একই স্টাইল আমরা এখানে একই অ্যাপ্রোচে গিয়ে দেখি যে ব্যাপারটা ঠিক থাকছে কিনা। দ্য আর্গুমেন্ট অ্যাজিউমস দ্যাট early detection of the disease will lead to an immediate drop in the mortality rating from this disease. তোমরা কয়েক সেকেন্ডের জন্য আমি ছেড়ে দিচ্ছি তোমাদের উপরে, তোমরা একবার চেষ্টা করে দেখো ওই আগের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে। ফাইন্ড আউট দ্য ভার্ব, আস্ক হু ইজ ডুইং দ্য অ্যাকশন, চেক দ্য সাবজেক্ট, correlate subject and verb, check subject verb agreement and related error. If not, check the words, read word for word. ভুল তোমাদের চোখের সামনে রয়েছে, ওয়ার্ড ফর ওয়ার্ড পড়ো। শব্দ পড়ো, শব্দ। The argument assumes that, argument assumes present indefinite tense, কোনো সমস্যা নেই। early detection of the disease will lead to an immediate drop in the mortality rating from this disease. আশা করি ধরে ফেলেছো তোমরা। আমি সেই জায়গাটা আরেকবার পড়ছি, an immediate drop in the what, in the mortality rate, and it says rating, so rating is wrong. দেখো কন্টেক্সচুয়াল রং, একদম সহজ ভুল। আমরা সব সময় বলে থাকি তুমি সেন্টেন্সটা লিখতে নিজের রেট লিখতে, কিন্তু এখানে রেটিং দেওয়া আছে। তাহলে এইটা বুঝতে গেলে আমায় কি করতে হবে, আমাকে কনসিয়াসলি ওয়ার্ড ফর ওয়ার্ড করতে হবে, ওয়ার্ড ফর ওয়ার্ড করতে হবে। কিন্তু এইখানে একটা সমস্যা হবে, এখন হবে না, পরে হবে। সেটা হচ্ছে এইগুলো কি ক্লারিক্যাল লেভেলের কোয়েশ্চেন। এবার এখানে ছোট প্রশ্ন আছে, বড় প্রশ্ন থাকলে আমি ওয়ার্ড ফর ওয়ার্ড পড়তে যাব কি করে, অনেকটা সময় লেগে যাবে। সেই আলোচনাটা করব অ্যাডভান্সের ক্লাসে। আপাতত আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করলাম এবং দেখলাম যে এটা খেটে যাচ্ছে। কি টেকনিক, আবার মনে করিয়ে দিচ্ছি। ফার্স্ট টেকনিক, ফাইন্ড আউট দ্য ভার্ব and check everything related to verb, and second technique, go word for word, শব্দগুলো ঠিক আছে কিনা। দুটো সেন্টেন্সে কি দেখলাম, আইএনজির সমস্যা, মানে আইএনজি যুক্ত শব্দ, তার মানে পার্টিসিপল জিরান রিলেটেড ওয়ার্ড। যেগুলো পার্টিসিপল হতে পারে, জিরান্ড হতে পারে, অথবা আইএনজি ছাড়া ইটসেলফ একটা শব্দ হিসেবে বসতে পারে। এটা করতে করতে তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তাহলে দিস ইজ মাই ফার্স্ট টিপস টু ইউ, যে এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ হবে। ওকে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। The city needs an airport that can efficiently manage a constantly flow of passengers and flights. একই সিস্টেমে হবে, একই সিস্টেমে হবে, সেভাবেই কোয়েশ্চেনটা বাছা আছে, একই সিস্টেমে হবে। ট্রাই টু ফাইন্ড ইট, রিড এগেন। The city needs an airport that can efficiently manage a constantly flow of passengers. Look here, constantly flow of passengers. Does it sound well? A constantly flow, এটা তো নাউন, তাহলে তার আগে আমার কি দরকার, একটা অ্যাডজেক্টিভ দরকার। এখানে অতিরিক্ত এলওয়াই যুক্ত হয়ে আছে। A constant flow of passengers, not a constantly flow of passengers.
দেখো এই যে তিনটে প্রশ্ন করলাম, এই তিনটে প্রশ্নের জন্য অতিরিক্ত কি গ্রামার আমায় জানতে হলো? এখনো পর্যন্ত জানতে হয়নি। তার মানে গ্রামার জানবো না? অবশ্যই জানবো। কিন্তু যেটা বলছিলাম পার্থক্য, ব্যাংকের প্রশ্নের ক্ষেত্রে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কাউন্ট করো, মোর দেন 70% কেসেসে তুমি এই ধরনের এরার দেখতে পাবে, যেটা কন্টেক্সচুয়াল এরার। তার জন্য কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন হচ্ছে রিডিং। ইউ হ্যাভ টু লার্ন হাউ টু রিড। এমনি সাধারণ রিডিং নয়, পড়বার জন্য পড়া নয়, রিডিং ফর রিডিং সেক নয়, ক্রিটিক্যাল রিডিং। কিভাবে পড়লে আমি এই ধরনের জিনিস ধরতে পারবো? দেখো, এটা কোনো ম্যাজিক নয় যে আমি একটা এরার তোমায় করিয়ে দিলাম আর তারপর তুমি পারতে শুরু করলে। তোমাকে আমি যে পয়েন্টগুলো বলছি, যে টিপসটা বলছি, সেটা ফলো করতে হবে। যে এই জাতীয় এরার ব্যাংকে সব থেকে বেশি থাকবে, প্রিলিতে থাকবে, মেনে থাকবে, পিওতে থাকবে, ক্লারিক্যালে থাকবে, সব পরীক্ষায় থাকবে। তার জন্য কি করতে হবে? গ্রামার নয়, গ্রামার সেকেন্ডারি। তার জন্য প্রাইমারিলি আমাকে রিড করতে হবে এবং পড়বার সময় মাথাটাকে সজাগ রাখতে হবে। কোথায় ভার্ব পড়ছি, কোথায় অ্যাডজেক্টিভ পড়ছি, কোথায় অ্যাডভার্ব পড়ছি, কোথায় কনজাংশন পড়ছি, এই দিকে চোখটা রাখতে হবে। তাহলে এই জাতীয় এরার স্বচ্ছন্দে আমরা ধরে ফেলতে পারবো। ওকে, তাহলে এই প্যাটার্নটার সঙ্গে সবাই পরিচিত হয়ে গেলে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দিস গ্রুপ অফ রুরাল অ্যাচিভার্স ইজ ভেরি ডিফারেন্ট দেন দ্য ওয়ান্স ইন দ্য পাস্ট। এখানে একটা গ্রামারের প্রবলেম আছে। এখানে গ্রামারের প্রবলেমটা আমরা আসবো। এবার যদি বলে দিই যে গ্রামারটা যে জানে সে জানে, তার অ্যাডভান্টেজ যে জানে না সেও এটা পারবে, যদিও গ্রামারের প্রবলেম আছে, যদি তার রিডিং স্কিল ঠিকঠাক থাকে। চলো আমরা গ্রামারের অ্যাঙ্গেল থেকে দেখি কি ভুল আছে। প্রথমে কি বলেছি? ভার্ব দেখতে, দ্য গ্রুপ অফ রুরাল অ্যাচিভার্স ইজ। তাহলে এখানে একটা ইজ ভার্ব আছে, সাবজেক্ট কি আছে? গ্রুপ। অ্যাচিভার্স নয়, সাবজেক্ট হচ্ছে গ্রুপ। অ্যাচিভার্স দেখে আর ভেবো না। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওকে আছে। তার মানে ভার্ব রিলেটেড কোনো প্রবলেম নেই। ওকে, ইজ ভেরি ডিফারেন্ট দেন। এইবার এইখানে একটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিফারেন্ট। এবার আমরা কি জানি যে এখানে দেনও দেখতে পাচ্ছি, দেনের ইউজ দেখতে পাচ্ছি। এবার যখনই আমরা এরম ধরনের কোনো বিশেষ ব্যবহার দেখব, বিশেষ ব্যবহার মানে কি? ধরো তোমাকে যদি আমি বলি, একটু সাইকোলজিক্যালি ভাবার চেষ্টা করো, যে একটা সেন্টেন্স মনে মনে তোমরা ভাবো দেখি, যারা ভিডিওটা দেখছো, মনে মনে যে কোনো একটা সেন্টেন্স ভাবো। মানে ধরো রাম ইজ এ গুড বয়, এরকম কোনো সহজ একটা যে কোনো সেন্টেন্স ভাবো। থিঙ্ক এনি সেন্টেন্স ইন ইওর মাইন্ড। দেখো, সাইকোলজিক্যালি আমরা যখন কোনো সেন্টেন্স ভাবি, সেটাকে নর্মালি আমরা একটা সিম্পল সেন্টেন্স ভাবি, তার মধ্যে অতিরিক্ত কোনো এলিমেন্ট থাকে না, তাই না? এই মুহূর্তে তোমাদের যে টাস্কটা আমি দিলাম, একটা সেন্টেন্স ভাবতে দিলাম, ভাবছো নিশ্চয়ই। এবার আমি তো জিজ্ঞেস করিনি কে কি ভাবছো। যদি মনে মনে ভেবে থাকো, আমি 500% শিওর কেউ এরম সেন্টেন্স ভাবনি যে নট অনলি হি কেম হেয়ার বাট অলসো স্টেইড ফর 2 days হেয়ার। সে এরকম ভাবে নট অনলি বাট অলসোর ব্যবহার করে, এরকম ভাবে হার্ডলি বা স্কার্টসলির ব্যবহার করে, অথবা হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার, এরকম ভাবে কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার করে, অথবা শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, এরকম সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার করে কেউ কোনো বাক্য ভাবন শিওর। কারণ এই অতিরিক্ত এলিমেন্ট গুলো আমরা কনসিয়াসলি যুক্ত করি। তাহলে যিনি প্রশ্নটা সেট করেছেন, তিনি একটা বাক্য ভেবেছেন, তুমি যেভাবে এই মুহূর্তে ভাবছো। এবার সে তার ভাবনার মধ্যে এটাকে রেখেছেন যে আমি বাক্যটাকে এমন ভাবে দেব যে ওই পার্টিকুলার রুলটা জানে কি জানেন এটা টেস্ট হবে। তাই জন্য তিনি এই বাক্যের মধ্যে অতিরিক্ত একটা শব্দ সংযোজন করেছেন, সেটা হচ্ছে দেন, যেটা নর্মালি আমরা সেন্টেন্স ভাবার সময় দুম করে ভেবে নিই না, যে দেন দিয়ে একটা সেন্টেন্স ভাবি। এবার ভাবো, গ্রামারের আইডিয়া থেকে দেন কোথায় ব্যবহার হয়? কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে দেন যদি থাকে, তাহলে আমি চেক করব কম্পারেটিভ ডিগ্রি আছে কিনা। চেক করো কোনো কম্পারেটিভ ডিগ্রি আছে, নেই। তাহলে দেন কার সঙ্গে দিল? ডিফারেন্টের সঙ্গে দিল। ডিফারেন্ট হচ্ছে সেই শব্দ যার সঙ্গে দেন বসে না। তুমি কি করে জানবে? তুমি অ্যাডজেক্টিভের চ্যাপ্টারের এক্সারসাইজ করার মাধ্যমে জানবে। সেটা কিভাবে করবে? এই যে ক্লাস করছি, এখানে তো আমি এখন ধারণা বলছি, ওভারঅল সবটা মিলিয়ে বলছি। এর জন্য তোমাকে পার্টস অফ স্পিচ আলাদা করে তৈরি করতে হবে। এই ক্লাসের পাশাপাশি আমাদের বদমাস এসএসসি চ্যানেলে রেগুলার যে ইংলিশ ক্লাস হচ্ছে, সেখানে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে তার টিপস বিটস আলোচনা করা হচ্ছে। তোমরা সেই চ্যাপ্টারও ফলো করতে পারো। আর আমরা তো রেগুলার ক্লাস করতে করতে এরকম কিছু কিছু বলতেই থাকবো। তো দেখো, ডিফারেন্টের সঙ্গে দেন বসে না, ডিফারেন্টের সঙ্গে কি বসে? ডিফারেন্ট ফ্রম। ডিফারেন্টের সঙ্গে ফ্রম বসে। এটা মোটামুটি যারা জীবনে 100টা এটার কারেকশন প্র্যাকটিস করেছো এখনো অবধি, তারা শিওর পেয়ে গেছো। কারণ এই প্রশ্নটা স্টাফ সিলেকশনের পরীক্ষাতেও একাধিকবার এসছে।
ব্যাংকের পরীক্ষাতে আসে, মানে এটা একটা খুব কমন প্রশ্ন। তো এখানে একটা গ্রামারের কোয়েশ্চেন আমরা পেয়ে গেলাম, এবং এখানে দ্বিতীয় টিপসটা আমি অ্যাড করলাম। প্রথম কি বলেছিলাম নিশ্চয়ই ভুলোনি, যে শুরু করব ভার্ব দিয়ে, ভার্ব রিলেটেড না থাকলে দেখবো হচ্ছে ওয়ার্ড ফরওয়ার্ড। দ্বিতীয় টিপস কি বললাম, যে যদি এমন কিছু শব্দ যা আমি নর্মালি একটা বাক্য ভাবতে বললে ভাবি না, সেরকম কিছু শব্দ থাকে, তাহলে সেইখানে এরার থাকার সম্ভাবনা 90%। যদি একটা বাক্যে ফ্রেজাল ভার্বস এর ইউজ হয়, তুমি কি বলো দ্য ম্যান পাস্ট অ্যাওয়ে, বা মনে মনে ভাবো দ্য ম্যান ডায়েড ভাবো? ইউ নেভার থিঙ্ক দ্য ম্যান পাস্ট অ্যাওয়ে। যখন তুমি লিখতে যাও, অতিরিক্ত অলংকার যোগ করে লিখতে চাও, লেখাটাকে সুন্দর করতে চাও, তখন লেখো পাস্ট অ্যাওয়ে। সো নর্মালি আমরা ভাবি না অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্পিকার। তো যখন এরকম অতিরিক্ত শব্দ থাকবে, কোনো বাক্যে ফ্রেজাল ভার্বস আছে, কোনো বাক্যে ইডিয়ামস আছে, কোনো বাক্যে দেন আছে, কোনো বাক্যে মোস্ট আছে, কোনো বাক্যে নট অনলি বাট অলসো আছে, আলাদা করে এরকম অলংকার যুক্ত আছে, ইন 90% অফ দ্য কেসেস দোজ আর দ্য ক্লুজ যে ওইখানে বা ওই রিলেটেড এরর আছে। দিস ইজ টিপস নাম্বার 2। তাহলে দুটো টিপস বললাম মনে রাখার মতো। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, পার্ট 2 বা প্যাটার্ন 2। প্যাটার্ন 2 তে আমরা একটু অন্য রকমের প্রশ্ন দেখব। সেটা হচ্ছে, ইন ইচ অফ দ্য কোয়েশ্চেন্স দেয়ারস এরর ইন এনি টু পার্টস। এখানে দেখো দুটো পার্টে এরর আছে, এতক্ষণ একটা পার্টে ছিল। অফ দ্য সেন্টেন্সেস ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সেম, and if there's no error according to you, then mark option 5 as your answer. নর্মাল ডিরেকশন জানো সবাই, আলাদা করে বলার কিছু নেই। দেখো কোয়েশ্চেনটা, studies have shown that buildings, roads and other hard surfaces absorb and store heat whereas vegetation reflect heat। এবার এইটা হচ্ছে একদম মানে একদমই মানে দুয়ে দুয়ে চার করার মতো কোয়েশ্চেন। যে টিপসটা প্রথমে দিয়েছিলাম, স্টার্ট ফ্রম দ্য ভার্ব। ভার্ব কি আছে? হ্যাভ শো। তো বুঝে গেছো হ্যাভ শো বলে কিছু হয় না, কারণ হ্যাভ এই অক্সিলিয়ারি ভার্বটার পরে কি হতে পারে? এরপরে একমাত্র ভার্বের থার্ড ফর্ম হতে পারে, যেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি, অথবা হ্যাভ এর যদি ডিফারেন্ট ফর্ম ইউজ করি, পাস্ট পারফেক্ট টেন্সেও হ্যাভ প্লাস ভি3, মানে দ্যাট ইজ হ্যাড প্লাস ভি3, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ভি3 ইউজ করি। এখানে থার্ড ফর্ম নেই, শো আছে, তাহলে এটা কি হওয়া উচিত ছিল? শো অবশ্যই হবে না। আর তাহলে এখানে কোথায় ভুলটা হলো? ভুলটা হলো এ তে। এইবার এখানে একটা মজা দেখো, সেটা হচ্ছে অপশন আছে এ সি বি ডি এ ডি বি সি, নো এরার। তাহলে বিডি তো কোনো মতেই হবে না, বিসি কোনো মতেই হবে না। নাও দ্য কোয়েশ্চেন ইজ ইফ দ্য এরার লাইজ আইদার ইন সি অর ডি। এইখানে কি করে ব্যাংক? প্রিলিতে করবে না, মেন পরীক্ষায় ধরো ক্লারিক্যালেরই পরীক্ষাতে, মেন পরীক্ষাতে অনেক সময় এরা কি করে, সেটা হচ্ছে এই একটা পার্টকে ইজি দেবে, একটা পার্টকে ডিফিকাল্ট দেবে। এবার তুমি সি বা ডি বুঝতে পারছো না, কিন্তু এ বুঝে গেছো। তো এই ক্ষেত্রটায় কিন্তু তোমাকে একটুখানি হলেও সাহসী হয়ে কোথাও গেস করতে হবে, কিন্তু এইটুকু বুঝে যাওয়াও কিন্তু অনেকটা বেশ লাভদায়ক ব্যাপার। তো প্রিলি আর মেনের মধ্যে ডিফারেন্স কি থাকে? অনেকের মনেই প্রশ্ন থাকে, এটাই ডিফারেন্স থাকে। প্রিলি হলে এ সি এই পেয়ারটা ইজি থাকবে, মেন হলে এটা ইজিলি পেয়ে যাবে, সিটা পাবে না। এইটুকুই হচ্ছে ডিফারেন্স, এর বাইরে কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, স্টাডিজ হ্যাভ শোন দ্যাট বিল্ডিংস, রোডস অ্যান্ড আদার হার্ড সারফেসেস, যদি আমি এখানে সি চেক করি, অ্যাবসর্ব অ্যান্ড স্টোর হিট, অ্যাবসর্ব অ্যান্ড স্টোর হিট, তাহলে এখানে ঠিকই আছে। whereas vegetation reflect it, vegetation, subject is vegetation and verb is reflect. Now we are talking about a sentence in present indefinite tense where subject is in third person singular number, and we know if the subject is third person and singular number, then verb must take s or es with it, don't you? Yes, you all know. So the error lies in D part, so answer will be that number 3, A, D. দুটোই ভার্ব রিলেটেড এরর। যে টিপসটা দিয়ে আমরা শুরু করেছিলাম, এখন অবধি কিন্তু সেখান থেকে সরিনি, সেই লাইন অফ অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এগোচ্ছি। পরের কোয়েশ্চেনে চলে এসো, দ্য স্যালিয়েন্ট অফ স্পেস ইন ডিফেন্স। আমি আগের কোয়েশ্চেনটা একটা প্রিলি সেট থেকে দিয়েছি, এই যে কোয়েশ্চেনটার কথা বলছি, এই কোয়েশ্চেনটা এলে প্রিলিতে আসবে না, মেনে আসবে। একই জিনিস, একই লাইনে ভাববো, কিন্তু একটু আরেকটু বুদ্ধি আমাদের অ্যাড করতে হবে এখানে। দ্য স্যালিয়েন্ট অফ স্পেস ইন ডিফেন্স আর এভিডেন্ট। তাহলে কোথা থেকে দেখতে বলেছি? কোথা থেকে মাইন্ড, কোথা থেকে দেখতে বলেছি? ভার্ব থেকে। চলো ভার্ব কি আছে? আর।
তাহলে যেই ভার্ব পেয়ে যাবো, ভার্বকে কি জিজ্ঞেস করতে বলেছি? হু। কোয়েশ্চেন করো, কে 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 হু। আর কাকে বোঝাচ্ছে? এই সাবজেক্টটাকে, দ্য স্যালিয়েন্ট অফ স্পেস, এই সাবজেক্টটাকে। তো একটাই সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টটার জন্য আমি কি আর ব্যবহার করতে পারি? পারি না। তার মানে এটা আর হওয়া উচিত নয়, এটা ইজ হওয়া উচিত। তাহলে আমি এখানে পেয়ে গেলাম সেকেন্ড, মানে বি। বি একটা থাকছেই, তাহলে বি একটা থাকলে আইদার বি এ পেয়ার আপ হতে পারে, অথবা বি যদি শুরুতে থাকে তাহলে বি ডি পেয়ার আপ হতে পারে। এখনো পর্যন্ত আমি এইটুকু পড়েছি, আমি কি এটা আরেকবার ঘুরে দেখবো? কারণ যেহেতু বি আর এ আছে, সাবজেক্ট কি? দ্য স্যালিয়েন্ট অফ স্পেস। আমরা স্যালিয়েন্ট ফিচার, আমরা স্যালিয়েন্ট ফিচার এই কথাটা পড়েছি। স্যালিয়েন্ট ফিচার অফ সামথিং, এই কথাটা আমরা পড়েছি। পড়েছি কি? এই কথাটা আমরা পড়বো তখনই যখন আমাদের একটু রিডিং পড়বার অভ্যাস থাকবে। রেগুলার ইউজ করা হয় নিউজ পেপারে, রেগুলার। স্যালিয়েন্ট ফিচার, যে কোনো কিছুর মুখ্য একটা বৈশিষ্ট্য যদি বলি, তাহলে সেই জায়গা থেকে এই স্যালিয়েন্ট শব্দটা ব্যবহার হয় কি হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে। এখানে দেখো, দ্য স্যালিয়েন্ট অফ স্পেস, সো ইট শুড বি আ নাউন, নট অ্যান অ্যাডজেক্টিভ। সো এখানে স্যালিয়েন্ট না হয়ে এখানে স্যালিয়েন্স হবে, দ্য স্যালিয়েন্স অফ স্পেস, নট স্যালিয়েন্ট অফ স্পেস। তো এইখানে পার্টস অফ স্পিচের ভুল আছে। আগে আমি এটা ধরলাম, এটা ইজি, তারপরে আমি এটা ধরলাম। এটার জন্য আমাকে গ্রামার ইউজ করতে হলো, এটার জন্য আমাকে রিডিং স্কিল ইউজ করতে হলো। তার মানে পুরোটা মিলে হলো হচ্ছে এ এবং বি। বোঝা যাচ্ছে কথাটা কি বলছি? একদম ক্লিয়ার। আরেকবার মনে করিয়ে দিই, প্রথমে ভার্ব, এই জায়গা থেকে নড়বে না। প্রথমে ভার্ব, শুরু করতে হবে ভার্ব থেকে। পেলাম না, তার আশেপাশে খুঁজে কিছু পেলাম না, দেন গো ফর ওয়ার্ড ফরওয়ার্ড, হয়ে গেল। নাম্বার 3, এসব কিছু পাওয়া গেল না, সেন্টেন্সের মধ্যে অতিরিক্ত কোনো এলিমেন্ট আছে কিনা, ব্যাস। এই তিনটে জিনিস যদি তুমি রপ্ত করতে পারো, এবং যদি তোমার সামান্য রিডিং স্কিল, ডেভেলপ রিডিং স্কিল গড়ে ওঠে, সেটার জন্য তো একটু চেষ্টা করতেই হবে। আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি, এই তিনটের উপর জোর দিয়ে এবং রিডিং স্কিলের সাহায্যে কনসেপচুয়াল পার্ট থেকে 30% টু 40%, ইংলিশের যে নাম্বার তার 30 to 40%, ইফ নট মোর, এই নাম্বারটা এনশিওর করা সম্ভব। এবং এই নাম্বারটা এনশিওর করলে ইংলিশের কাঠামো আমি ইজিলি টপকে যেতে পারবো। এতই সহজ বিষয়টা, কিন্তু করতে হবে তার জন্য। নেক্সট দেখো, ওয়ান্স দ্য জয় অ্যাবাউট ইন্ডিয়াস টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, পড়বার আর দরকার নেই, বুঝেই গেছো। ডাবল অ্যাপোস্ট্রফি এস এখানে ইউজ হয়েছে। ইন্ডিয়াস টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এইটা পড়তে পড়তে আমরা বুঝে যাব, এই জন্যই আমাদের রিডিংটা দরকার। আর যার রিডিং পড়ার অভ্যাস নেই, এইটুকু সে বুঝবে, কিন্তু ততক্ষণে 3-4 মিনিট কেটে যাবে, সেই সময়টা কাটবে না যাদের পড়বার অভ্যাস রয়েছে। তাহলে এ তে ভুল ধরে ফেলছি, তাহলে এরপরে সি বা এরপরে ডি ইজিলি চেক করতে পারবো আমরা। অ্যাডভান্সমেন্ট ইন দ্য রিলম অফ মিসাইলস হ্যাজ সেটেলড ডাউন, হ্যাজ সেটেলড ডাউন, এই যে দেখো এখানে সেটেলড ডাউন আমি দুবার চেক করলাম, কারণ যেই দেখলাম ফ্রেজাল ভার্বস আমাকে আরেকবার চেক করতে হলো। এই জিনিসগুলো চেক করবে। পারহ্যাপস অ্যাটেনশন ক্যান শিফট টু দ্য মাচ বিগার চ্যালেঞ্জ অফ সাস্টেইন দোজ আর্মামেন্টস। চ্যালেঞ্জ অফ সাস্টেইন, ক্যান ইট বি চ্যালেঞ্জ অফ সাস্টেইনিং, এখানে অফ বসেছে স্বাভাবিকভাবে, এখানে আইএনজি আর চলে আসবে, জিরান চলে আসবে। চ্যালেঞ্জ অফ সাস্টেইনিং দোজ আর্মামেন্টস, এইরকম ভাবেই আমরা বলে থাকি বা ভেবে থাকি। এইটা রিডিং বেস্ট, পুরোপুরি যাদের রিডিং করার অভ্যাস আছে দুবার পড়লেই এইটা সে সহজে ধরে ফেলবে। তাহলে একটা ভুল এতে আছে, একটা ভুল বি তে আছে, আমি ইজিলি বলে দিতে পারলাম। চলে আসবো প্যাটার্ন নাম্বার 3, দ্যাট ইজ দ্য লাস্ট। আজকে আমরা এই তৃতীয় প্যাটার্নটা দিয়ে শেষ করব। তাহলে এতক্ষণ ধরে যারা ক্লাস করছো তারা বুঝে গেছো যে এইখানে কিন্তু আমরা 10টা কোয়েশ্চেন বা 12টা বা 15টা কোয়েশ্চেনের ভিত্তিতে আমরা সমস্ত এরর ফাইন্ডিং, সমস্ত সেন্টেন্স ইমপ্রুভমেন্ট শিখে ফেলবো, এরমটা নয়। কিন্তু আমরা ট্রেন্ড বোঝার চেষ্টা করছি যে কোন জায়গাটায় আমাদের জোর দিতে হবে। অন্য পরীক্ষার সঙ্গে এই পরীক্ষার অন্য কোয়েশ্চেনের সঙ্গে এই কোয়েশ্চেনের প্যাটার্নের ডিফারেন্ট কি আছে, সেইটা ধরার জন্য এই ক্লাসটা। এর যে পরবর্তী কন্টিনিউয়েশন হবে সেখানে আমরা অ্যাডভান্স লেভেলের, পিও লেভেলের, পিও মেন্স লেভেলের আরো কিছু ভ্যারিয়েশনস দেখবো। তো সেই ক্লাসটাও কিন্তু তোমরা ফলো করবে। চলো এখানে আমরা দেখবো কি, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন্স a sentence is given with a bold part or underlined part below the sentence. Some of the alternatives are provided to replace the bold part, which may improve the sentence grammatically or contextually. আবার বলছে contextually, শুধু গ্রামাটিক্যালি নয়, অর দিয়ে বলছে, অর
গ্রামাটিক্যালিও ইমপ্রুভ করবে, কন্টেক্সচুয়ালিও ইমপ্রুভ করবে। চুজ দ্য ই পার্ট ইফ ইউ থিঙ্ক নো কারেকশন ইজ নিডেড। তো সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন আছে, লাস্টের অপশন দেখো নো চেঞ্জ রিকোয়ার্ড, কোনো চেঞ্জের প্রয়োজন নেই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, টিপস নাম্বার 3, দেয়ার ইজ নো অ্যান্সার লাইক নো এরর, at least in the initial stage, or no change required, never ever mark the fifth option at the initial level। কারণ তুমি যখন একদম হাইয়েস্ট লেভেল অফ প্রিপারেশনে পৌঁছচ্ছ না, তোমার বেশিরভাগই মনে হবে নো এরর, এরর আছে কিন্তু তোমার মনে হবে নো এরর। সো বেটার নট মার্ক নো এরর, নো এরর বা নো কারেকশন রিকোয়ার্ড মার্ক করবে না, মনে হলে ছেড়ে দাও, তাতে নেগেটিভ মার্কিং বাঁচবে। ইনিশিয়াল স্টেজে যখন কনফার্মেশন হয়ে যাবে, কনফিডেন্স বাড়বে, তখন তুমি মার্ক করতে পারো, কারণ ওভারঅল কোয়েশ্চেনের নট মোর দ্যান 5 to 7% নো এরার থাকে। তুমি যদি মানে হিস্ট্রি অফ ব্যাংকিং এক্সাম সব প্রশ্ন এক জায়গায় জড়ো করে সার্ভে করে নাও, 5 to 7% কোয়েশ্চেনে নো এরার আসে। মানে 5 to 7% মানে হচ্ছে 100টা প্রশ্ন থাকলে তার মধ্যে 5টা বা 7টায় নো এরার থাকবে, মানে খুব কম থাকে, থাকে না তা নয়, খুব কম থাকে। হতে পারে তুমি আগামী যে পরীক্ষা দেবে সেখানে 5টার মধ্যে 3টেই নো এরার হতে পারে, কারণ এরকম তো বলা নেই নো এরার থাকবে না। কিন্তু তোমার সুবিধার জন্য, তোমার নেগেটিভ মার্কিং বাঁচাবার জন্য, যতক্ষণ না তুমি কনফিডেন্স পাচ্ছ ততক্ষণ ধরে নাও নো এরার বলে কিছু নেই, ওটাকে মার্ক করবে না। আরো একটা অ্যাডভান্টেজ, এর ফলে আমার অপশন সংখ্যা কমে গেল, অন্যদের জন্য 5টা অপশন, আমার জন্য 4টে অপশন, কারণ আমি নো এরার মার্ক করব না, মনে হলেও করব না, যদি না আমি মোর দ্যান 100% শিওর থাকি। সো মাইন্ড ইট, এটা হচ্ছে 3 নাম্বার টিপস, যেখানে আমরা ইনিশিয়াল লেভেলে উই আর নট গোয়িং টু মার্ক নো এরার। ওকে, চলো এখানে কি বলেছে, এক্সেপ্ট ফর ইউ অ্যান্ড আই, এখানে এক্সেপ্ট ফর ইউ অ্যান্ড আই। সো একদম গ্রামার বেসড কোয়েশ্চেন, যারা গ্রামার পড়েছো তারা জানো, যারা পড়বে তারাও জানতে পারবে। এখানে ফর আছে, প্রিপোজিশন আছে, এক্সেপ্ট ফর ইউ অ্যান্ড আই, এভরিওয়ান ব্রট আ প্রেজেন্ট টু দ্য পার্টি, ভুলটা এই জায়গাতেই থাকবে, অপশন দেখলেও বুঝতে পারবে। উইথ দ্য এক্সেপশন অফ ইউ অ্যান্ড আই, এক্সেপ্ট ফর ইউ অ্যান্ড আই এভরিওয়ান হ্যাড ব্রট, আচ্ছা ওখানে হ্যাড ব্রট দিয়েছে, এখানে দেখো হ্যাড ব্রট পাস্ট পারফেক্ট আছে, একটাই সেন্টেন্স, একটাই অ্যাকশন, সো পাস্ট পারফেক্টের ব্যাপার নেই, অ্যাটলিস্ট দুটো অ্যাকশন থাকতে হয় পাস্ট পারফেক্টে। এক্সেপ্ট ফর ইউ অ্যান্ড মি এভরিওয়ান ব্রট, এখানে কি করেছে, এখানে আই ছিল, এখানে মি করেছে, কেন করেছে, কারণ এখানে প্রিপোজিশন আছে। জেনারেলি আফটার প্রিপোজিশন প্রোনাউন ইউজ হয় অবজেক্টিভ কেসে, যে কোনো প্রোনাউন দু রকম কেসে আমরা ইনিশিয়ালি ইউজ করতে পারি। যেমন ধরো আই সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস হচ্ছে মি, হি সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস হচ্ছে হিম, শি সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস হচ্ছে হার। মানে সাবজেক্ট হিসাবে একটা অংশ বসে, অবজেক্ট হিসাবে একটা অংশ বসে, তার কিছু রুল রয়েছে, পরে যখন আমরা প্রোনাউন পড়বো তখন আমরা ডিসকাস করব। তো এখানে ফর আছে প্রিপোজিশন, তারপরে ইউ তো সাবজেক্টিভ ও ইউ, অবজেক্টিভ ও ইউ, কিন্তু এখানে অবজেক্টিভ হওয়ার কথা, দেওয়া ছিল সাবজেক্টিভ, সো দিস উইল বি দ্য অ্যান্সার। সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আরেকটা কায়দা আমরা ইউজ করব, পরবর্তী সময় আসবো, সেটা হচ্ছে ডিডাকশন। ডিডাকশন করতে করতে যাব আমরা, করে লাস্টে কারেক্ট অ্যান্সারটা পড়ে থাকবে, কিন্তু সেটা এখন নয়, সেটা আরেকটু পরে করব। চলো নেক্সট, had I realized how close I was to falling, I would not have gone to the party. This is the most important structure of verb system। মানে অ্যাটলিস্ট তুমি যদি পরপর পরপর 3টে পরীক্ষা দাও যেখানে ইংরেজি গ্রামার আছে, তাহলে প্রতি 3টে পরীক্ষার একটা পরীক্ষাতে এই কনস্ট্রাকশন পাবে, এর বাইরে কোয়েশ্চেন হয় না। সব থেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড grammar construction in almost every alternative exams, you will get one questions from this particular section addressing this particular type of construction. Let us see what is there. এখানে দেখো কি আছে, had I realized how close I was to falling, I would not have gone to the party। এখানে আমি খুব ছোট করে বলে দিচ্ছি কনস্ট্রাকশনটা, দেখো এরকম একটা অ্যাকশন, এই যেটা আমি আঁকলাম এটা ধরো একটা অ্যাকশন, ঠিক আছে, আর এইখানে আরো একটা অ্যাকশন আছে। এবার দেখো আমি যেভাবে এঁকেছি, একটু আঁকাটা বোঝবার চেষ্টা করো। এই যে কনস্ট্রাকশনটা, যেটার নাম আমি দিচ্ছি এ, আর এই যে কনস্ট্রাকশনটা বি, এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। কি আছে, যে এর উপরে বি ডিপেন্ড করছে, যদি এ না থাকতো তাহলে বি পড়ে যেত।
তার মানে একটা অ্যাকশন আরেকটা অ্যাকশনের উপরে ডিপেন্ড করছে। কোন ক্ষেত্রে? পাস্টে। পাস্টে যদি এরকম দুটো অ্যাকশন থাকে যেখানে একটা অ্যাকশন আরেকটা অ্যাকশনের উপরে ডিপেন্ড করছে, এরকম যদি দুটো অ্যাকশন থাকে যেখানে একটা অ্যাকশন আরেকটা অ্যাকশনের উপরে ডিপেন্ড করছে, কোথায়? পাস্টে, তাহলে যার উপরে ডিপেন্ড করছে সেই অ্যাকশনটা লিখবো পাস্ট পারফেক্টে, দ্যাট মিন্স হ্যাড প্লাস ভি3। আর আরেকটা অ্যাকশন যে ডিপেন্ড করছে সেটাকে লিখবো ফিউচার পারফেক্টে, দ্যাট ইজ উইল হ্যাভ প্লাস ভি3। কিন্তু বলেছে কি পাস্টের, তাহলে পাস্টে দাঁড়িয়ে ফিউচার, সো উইল কে উইল লিখবো না, উইল কে উড লিখবো, মানে পাস্টে দাঁড়িয়ে ফিউচারের কথা ভাবছে। কি বললাম আরেকবার বলি, পাস্টের দুটো অ্যাকশনের মধ্যে একটা অ্যাকশন আরেকটা অ্যাকশনের উপরে ডিপেন্ড করছে, যার উপরে ডিপেন্ড করছে সেটা পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি3, যে ডিপেন্ড করছে সেটা ফিউচার পারফেক্ট, ফিউচার মানে পাস্টে দাঁড়িয়ে ফিউচার, সো উড হ্যাভ প্লাস ভি3। এই কনস্ট্রাকশন দুটো কখনো ভুলবে না। পরে যখন গ্রামার নিয়ে আলোচনা করব আরো ডিটেলসে উইথ প্লেন্টি অফ এক্সাম্পলস বলবো। এখানে দেখো কনস্ট্রাকশন কি হয়েছে, হ্যাড আই রিয়েলাইজড, তাহলে দেখো হ্যাড আর রিয়েলাইজ পাস্ট পারফেক্ট ফর্ম হচ্ছে হাউ ক্লোজ আই ওয়াজ টু ফলিং আই উড নট হ্যাভ গান। এখানে দেখো উড হচ্ছে, হ্যাভ হচ্ছে, ভি3 হচ্ছে, তাহলে আমি পার্টিতে যেতাম না। যদি আমি রিয়েলাইজ করতাম যে আমি পড়ে যাবার কতটা কাছাকাছি রয়েছি, তাহলে আমি কখনোই সেই পার্টিতে যেতাম না। তাহলে এই রিয়েলাইজ করা এর উপরে ডিপেন্ড করছে পার্টিতে যাওয়াটা, যার উপর ডিপেন্ড করছে পাস্ট পারফেক্ট, আর যে ডিপেন্ড করছে ফিউচার পারফেক্ট, সেটা বললাম, সেটা মিলে গেল এখানে। সো দেখতে পাচ্ছি এখানে কোনো ভুল নেই, তাহলে নো চেঞ্জ রিকোয়ার্ড। কিন্তু আমি আগেও বলেছি যে কনফিডেন্ট না হলে নো চেঞ্জ রিকোয়ার্ড অথবা নো এরারে দাগাবো না। তাহলে যদি আমার একটুও সংশয় থাকে, মনে হচ্ছে এবং হয়েও যাবে ভিডিওয়ে দেখেছিলাম স্যার পড়িয়েছিল কিন্তু কনফিডেন্ট নই, সো লিভ ইট, এরকম একটা দুটো প্রলোভন ছেড়ে দাও। ব্যাংকের ক্ষেত্রে কোয়েশ্চেন ছাড়াটা একটা আর্ট, কারণ ব্যাংকে অন্য পরীক্ষার রেসপেক্টে কাট অফ কম ওঠে, ফলে কোন বলটা আমি খেলবো আর কোন বলটা ছেড়ে দেবো এইটা সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে কট বিহাইন্ড হয়ে যাওয়ার খুব ইজি চান্স আছে। ব্যাংকের ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন ছাড়াটা খুব মাইনিউটলি প্র্যাকটিস করতে হবে, এটাও প্র্যাকটিসেরই পার্ট। পরেরটা, if he was to decide to go to college, I for one would recommend that he go to Yale University. খুবই সহজ জিনিস, if he was to decide to go to college, what does it mean? if he was to decide to go to college, যদি তাকে ডিসাইড করতে হতো, বাংলায় বললে যদি তাকে ডিসাইড করতে হতো, হয়েছে কি? যদি তাকে ডিসাইড করতে হতো, যদি এরকমটা হতো, যদি সেরকমটা হতো, যদি আমি যদি একজন রাজা হয়ে যেতাম, অথবা ধরো তুমি যদি একজন ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ার হয়ে যেতে, এই যে ভাবনা চিন্তাগুলো এগুলো সবই আমাদের মনের ভাবনা, জেনারেলি এর বাস্তব হওয়ার কোনো চান্স নেই। সো সামথিং উইচ ইমাজিন উই সে সামথিং অ্যাবসার্ড উইচ ইজ নট পসিবল ইন রিয়েলিটি, এগুলোকে কি বলা হয়? সাবজাংটিভ মুড। তার একটা সহজতম এবং প্রচলিততম উদাহরণ হচ্ছে ইফ আই ওয়ার এ বার্ড, তারই এক্সটেনশন এটা। যদি তাকে সিদ্ধান্ত নিতে তো হয়নি, এরকম ইমাজিনারি কেসে আমরা কি করি? আমরা সিম্পল প্রেজেন্টেও আমরা সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে আমরা ওয়্যার ব্যবহার করি। তাহলে যদি তাকে এই সিদ্ধান্তটা নিতে হয়, আমি বলবো, রেকমেন্ড করব সে যেন ইয়েল ইউনিভার্সিটিতে যায়। তাহলে ইফ হি ওয়াজ নয়, ইফ হি ওয়্যার টু ডিসাইড। দেখো ইফ হি ওয়্যার টু ডিসাইড টু গো টু কলেজ, সেটাই এখানে আছে, তো এটাকে আমরা অ্যান্সার করে দেবো। ওকে, তাহলে দেখো আমরা এই ক্লাসটাতে 3 রকম ভ্যারিয়েশনস এর কোয়েশ্চেন্স দেখলাম, অনেক কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা
তিন চারটে টিপসের কথা বললাম, আরো একবার মনে করিয়ে দিই। প্রথমে আমরা ভার্বকে খুঁজে বার করব, ভার্বকে কেন্দ্র করে সাবজেক্টকে খুঁজে বার করব, সাবজেক্ট ভার্বের প্যাটার্ন এগ্রিমেন্ট চেক করব, ভুল খুঁজে না পারলে ওয়ার্ড ফর ওয়ার্ড চেক করব, সেখানেও যদি ভুল খুঁজে না পাই সেন্টেন্সের মধ্যে এক্সট্রা এলিমেন্ট কি আছে সেইটা দেখব। এইগুলো বললাম, নো এরার বলে কোনো কিছু নেই, অ্যাটলিস্ট ইনিশিয়াল স্টেজে ওটাকে আমরা অ্যাভয়েড করব। আর আরেকটা সাজেশন, যেটা প্রতিটা ক্লাসে আমি রিপিটেডলি বলতে থাকবো, শুরুতেও যেটা বলেছিলাম যে ফাইন্ড করার চেষ্টা করো ব্যাংকিং এর জন্য আলাদা কি করতে হবে। ব্যাংকিং এর জন্য আলাদা, ব্যাংকিং ইংলিশের জন্য আলাদা কিছু করতে হবে না, তোমাকে রিডিং এবিলিটি তৈরি করতে হবে। সেটা যতটা ভালো হবে ততটা তোমার অ্যাডভান্টেজ। তো পরবর্তী ক্লাসে আসবো আরো কিছু অ্যাডভান্স ডেভেলপড কোয়েশ্চেন নিয়ে, এবং এই রিডিং এবিলিটি সেখানে কি সুপার ডুপার লেভেল আমাদের হেল্প করবে সেগুলো আমরা দেখবো। আশা করি ক্লাসটা তোমরা এনজয় করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।